মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী ননিবালার খিদে। আমরা আসলে কি চাই বলুন তো? কিসের টানে প্রতিনিয়ত ছুটে চলেছি আমরা? হ্যাঁ, যদি সৃষ্টির শুরু থেকে দেখি তাহলে দেখতে পাবো মানুষ আসলে চেয়েছে প্রভু হতে। সমস্ত প্রাণী জগতের উপর, প্রকৃতির উপর প্রভুত্ব কায়েম করেছে। কেবল করতে পারেনি নিজের ভেতরে জমে থাকা এক সর্বনাশা খিদের ওপর। সেই খিদে সে লুকিয়ে রাখতে চায়। অন্যের নখ দাঁত ছেটে নিজের নখ দাঁত লুকিয়ে রাখতে চায়। কিন্তু এই খিদে বড় মারাত্মক। কেন মারাত্মক? কি হতে পারে এর পরিণতি? আমাদের আজকের গল্প শুরু হয় স্বপ্না এবং ননিবালার হৃদয়তন্তুর জটিল বুননে, এবং এই নকশার একেবারে শেষ প্রান্তে পৌঁছে আমরা দেখতে পাব এই খিদে আমাদের কোথায় নিয়ে যায়। শুনতে থাকুন রাজেশ্বরী সুরের কাহিনী ননিবালার খিদে। ঘি আর গরম মশলার জোরালো সুগন্ধটা নাকে আসতে একটু নড়ে চড়ে শুলেন ননিবালা। আয়াটা পাশেই মেঝেতে ঠেস দিয়ে বসে ঢুলছিল। চোখটা অর্ধেক খুলে বলল, কি গো মাসিমা, ডাইপার ভিজে গেছে, বদলে দেব? নেতিবাচক মাথা নাড়লেন ননিবালা। তাইলে কি পুঁজ গড়াচ্ছে, পরিষ্কার করে দেব? এবারও উনি মাথা নাড়লেন। আয়াটা নিশ্চিন্ত হয়ে আরেক প্রস্থ ঢুলুনির ব্যবস্থা করতে করতে বলল, তবে হুস করছো কেন? চুপ করে শুয়ে থাকো দেখি। 12টায় ওষুধ খাইয়ে বাদ দেব, এখনো আধ ঘন্টা বাকি। এবার অসহ্য বিরক্তিতে ভুরু দুটো কুঁচকে শুয়ে রইলেন ননিবালা। আধ ঘন্টা পরে ওষুধ, তারপর সিদ্ধ সবজি আর গলা ভাত, আবার 2 ঘন্টা পরে বিকেলে ওষুধ, তারপর 1 গেলাস পেচ্ছাপের মতন দুধ চিনি ছাড়া কালো চা। আবার রাতে নাইট শিফটের আয়া এসেই খাবার আগে গুষ্টির ওষুধ, তারপর দুধ রুটি, আবার শোবার আগে ঘুমের ওষুধ। ননিবালা দিনে মোট 13টা ওষুধ খান। এবেলা 7টা, ওবেলা 6টা। এভাবে বেঁচে থেকে কি লাভ? ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভরভরন্ত সংসার তার। এমনকি রাধা মাধবের কৃপায় আগের বছর পুতির মুখও দেখে নিয়েছেন। তাও প্রাণ পাখি এখনো বুকের খাঁচায় হাঁকুপাঁকু করে যাচ্ছে। অথচ ওই বছর 3 আগেও নাতির বিয়েতে দিব্যি ঘুরে বেরিয়েছেন ননিবালা। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে আসুনজন বসুনজন করেছেন। হাজার হোক কুটুম বাড়ি বলে কথা। তারপর নাতির বিয়ের পরপরই একদিন ভোরবেলা ছাদে পুজোর ফুল তুলতে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পা ভাঙলেন ননিবালা। ভালো মতন চোট লাগলো কোমরে আর মাথায়। সেই থেকে তিনি শয্যাশায়ী, আর সেই থেকে এই জীবন। বাতের জন্য ভাঙা পা আর হাঁটু পুরোপুরি জুড়ল না, কোমরের ব্যথাও সারল না, আর হাই সুগারের জন্য ভালো করে অপারেশনও করা গেল না। উল্টে প্রায় বছর 2 বিছানায় শুয়ে শুয়ে পিঠে বেডসোর হয়ে সারাক্ষণ মারাত্মক যন্ত্রণা। গরম সেঁক দিলে একটু আরাম হয়। তবে সান্ত্বনার কথা, তার 2 ছেলে মেয়ে তাকে নিয়ে বছরভর কম ছোটাছুটি করেন। সমস্ত ওষুধ, ফিজিওথেরাপি, 2 বেলার স্পেশাল আয়া সব মজুদ। বাড়ির সবাই 2 বেলা এসে খোঁজ খবরও নিয়ে যায়। আর কি চাই? এই যন্ত্রণা এবার কাটিয়ে দাও রাধা মাধব। সন্ধেবেলা ঠাকুর ঘরের দিক থেকে আসা শাঁখের আওয়াজ শুনে বিড়বিড় করেন অশীতিপর ননিবালা লাহিড়ী। সকাল 10টা অবধি নিঃশ্বাস নেবারও সময় পায় না স্বপ্না। ছেলে বৌমা দুজনেরই অফিস। তারা খেয়ে বেরোবে, তাদের টিফিন যাবে। তার মধ্যে কর্তার ঘন ঘন চা, 3খানা কাজের লোক আর 2খানা আয়ার হাজারো বায়নাক্কা সামলে
বসার ঘরে সোফায় এসে হাঁপ ছাড়তেই রোজ 10:30 বেজে যায়। তারপর শাশুড়ির ঘরে গিয়ে তার খবর নেওয়া, খাবার দাবার, ওষুধপত্রে চোখ বোলানো, আবার 1.5 বছরের নাতির ঘরে গিয়েও একই কাজ। দুপুরে খেয়ে উঠে নাতির মাথায় বিলি কাটতে কাটতে সংসারের চিন্তায় স্বপ্নার ডুব জল। সন্ধে হলেই তো আবার সব বাড়ি ফিরে হাঁক ডাক শুরু করবে। অবশ্য তখন বৌমা থাকবে নাতিটার কাছে, অতএব এদিকটা নিশ্চিন্ত। কাল আবার বৃহস্পতিবার, আর একাদশীও কি? ধর, কার জন্য এত ভাবছেন? মার তো এখন আর ওসবের পার্টি নেই। ওষুধপত্র সমস্ত ডাক্তারের নির্দেশানুযায়ী বাঁধা, কোথাও এতটুকু নড়চড়ে জো নেই। নইলে আগে বৃহস্পতি বা শনি মঙ্গলবার একাদশী পড়লে শাশুড়ির জন্য পঞ্চব্যঞ্জন সমেত ফুলকো, লুচি আর ফলাহারের ব্যবস্থা করতে হতো। কম বয়সের বিধবা, তাই আচার বিচারের ভয়ঙ্কর কড়াকড়ি। অবশ্য পঞ্চাদশী স্বপ্না যখন গিরিডি থেকে বিয়ে হয়ে এই লাহিড়ি বাড়িতে প্রথম এসেছিলেন, তখনও শ্বশুর বেঁচে। নাতির মুখ দেখলেও মেয়ের দিকের নাতনির মুখ দেখার সৌভাগ্য ওনার হয়নি। নিজের অকাল মৃত স্বামীর প্রতি শাশুড়ির যাবতীয় ভালোবাসা গিয়ে কেন্দ্রীভূত হয়েছিল এঁটো কাঁটা, আঁশ, নিরামিষ, একাদশী, অম্বুবাচী, এরকম আরও হাজারো সূচিবাহিকগ্রস্ততে। 41 বছরের দোর্দণ্ড প্রতাপ বিধবার মুখের উপর কেউ কিছু বলতে সাহস পেত না। স্বপ্না তখন সবে 19। গিরিডির গাঢ় নীল আকাশ আর খোলা ঝর্ণা তখনও ওর বুকের অতলে গুমড়ে মরে, পুরোটা ঝাপসা হয়ে যায়নি এখনকার মতন। এদিকে শাশুড়ির নজর পেরিয়ে বরের সাথে ঘুরতে যাওয়ার অনুমতিও নেই, ননদের সাথে ম্যাটিনি শোতে সিনেমা দেখতে যাওয়ার অনুমতিও নেই। বিশাল 3 তলা বাড়ির প্রতিটা জানলায় ভারী খড়খড়ি লাগানো। সারা দুপুর স্বপ্না ছোট্ট চড়ুই পাখির মতন 4 দেওয়াল আর বদ্ধ জানলায় মাথা কুটে মরে। একদিন ভর দুপুরে ছেলে বাবিনের দুধ আনতে রান্নাঘরে ঢুকতে গিয়ে স্বপ্না দেখে দরজা হাট করে খোলা, আর শাশুড়ি আয়েশ করে কড়াই থেকে কাজের লোকের জন্য রেখে দেওয়া কাঁটা চচ্চড়ি চেটে পুটে খাচ্ছেন। ওর পা দুটো কে যেন মুহূর্তের জন্য পুঁতে দেয় মাটিতে, তারপরই দৌড়ে সোজা নিজের ঘরে। ও কি এটা ভুল দেখল? সারা বাড়ি ওনার সূচিবাহিকগ্রস্ত ব্যবহারে থরহরি কম্পমান। স্বপ্না নিজে সর্বদা কে কখন কি ছুঁয়ে ফেলে তাই নিয়ে তটস্থ হয়ে আছে, সেখানে উনি এভাবে আর ভাবতে পারে না। ও ছেলেকে কোলে নিয়ে হতভম্ব হয়ে বসে থাকে চুপচাপ। এভাবেই গড়ায় বছর কয়েক। মানসিক অত্যাচারে দিন দিন আরো জর্জরিত হতে থাকে স্বপ্না। কোনোদিন মাছের গাদাটা ঝোল থেকে হাপিস হয়ে যায়, কোনোদিন আবার বাবিনের ডিম সেদ্ধ বেমালু মুধাও। স্বপ্নার জিভ নিষ্পিস করে ওঠে বলার জন্য, কিন্তু সাহসে কুলোয় না। শেষমেশ একদিন বাবিনের খুব প্রিয় মেটে চচ্চড়ি থেকে সবগুলো মেটের টুকরো হাওয়া হয়ে যাওয়ায় আর ধৈর্য রাখতে পারে না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে শাশুড়ির সামনেই রান্নার লোক মঙ্গলাকে চোর সন্দেহে যা ইচ্ছা তাই বলে ফেলে। স্বভাবসিদ্ধ গাম্ভীর্যে স্বপ্নাকে চুপ করা ননিবালা, তবে সবার অলক্ষ্যে মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে তার। আজ সকাল থেকে শুয়ে শুয়ে বুড়ির কথা মনে পড়ছে। মা বুড়ি শীতলার কাছে মানত করে পাওয়া বলে ওই নাম। ছোট থেকে কত আদরের কর্তাবাবুর চোখের মণি। মেয়ের বিদায়ের দিন অত বড় মানুষটার শিশুর মতো হাউ হাউ করে কান্না মেয়ে কি করে মানিয়ে নেবে শ্বশুর বাড়িতে? এক কাপ চাও করে খেতে জানে না। সেই মেয়ে এখন 2 মেয়ের মা। 2 মেয়ে জামাই বাইরে থাকে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছে। বিয়ের পরপর মাঝে মাঝে চুপি চুপি ল্যান্ডলাইনে ফোন করত বুড়ি। অমনি লোক দিয়ে 2 বয়াম আচার করে পাঠাতে হতো। সময় রাম, জল ভরা তালশাঁস, রাবড়ি, রসবড়া মেয়েকে না দিয়ে মুখেই উঠত না ননিবালার। এখন রান্নাবান্নার দেখাশোনা স্বপ্নাই করে।
তবে অনেকগুলো বছর দেহাতে ছিল তো, রান্নায় অবাঙালি টানটা রয়ে গেছে। বাতাসে নাক তুলে খানিক শোকের ননিবালা, ভালো ঠাহর হয় না। চিংড়ি মাছ খুব পছন্দের ছিল বাপ বেটির। নারকোলের নরম শাঁস বেটে মালাইকারি বানাতেন ননিবালা। বৌমা কি যেন একটা বানায় সর্ষে আর লঙ্কা দিয়ে, জঘন্য। বিয়ের 30 বছরেও লাহিড়ি বাড়িতে থিতু হলো না উড়নচণ্ডী দেহাতি মেয়েটা। কর্তামশাই গিরিডি গেছিলেন আপিসের কাজে। সেখানে ওই চাল চুলোহীন মেয়ের রূপ দেখে কেন যে তড়িঘড়ি খোকার বিয়ের কথা পাকা করে এলেন কে জানে। কানা ঘুষও শুনেছিলেন ও মেয়ের নাকি মৃগী রোগও আছে। কোনোদিন দেখেননি যদিও, তবে ননিবালা সারাটা জীবন ঝালাপালা করে দিলে ওই মুখরা মেয়ে। আজ কি রোববার নাকি? কষা মাংসের গন্ধ আসছে মনে হচ্ছে। সেদিন রাতে সব কাজ সেরে হাক্লান্ত হয়ে শুতে এসে স্বপ্ন অবাক। ভাবিন একা বিছানায় খেলা করছে, স্বামী কই? ওনার বালিশও তো নেই। ননদের ঘরে উঁকি মারল একবার। বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকে ওটা খালিই থাকে। মায়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। টোকা মারতে গিয়েও কি ভেবে আবার নিচে চলে এলো। রান্নাঘরের মেঝেতে মাদুর পেতে মঙ্গলা শুয়ে আছে। ওকে দেখে বললে, কি হলো বৌদি, শরীর খারাপ? তোর দাদা কোথায় রে? এত রাতে বেরোলো নাকি? দাদা তো আজ মা ঠাকুরনের ঘরে ঘুমোতে গেলেন। আমি রাত্রিরে জলের গেলাস নিতে গিয়ে দেখে এলুম যে মা বেটায় বিছানায় শুয়ে খোশ গল্প করতেছে। কেন, তুমি জানো নে? পরদিন সকালে স্বপ্না স্বামীর কাছে জানতে পারল মায়ের নাকি খুব শরীর খারাপ। রাত্রিরে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান যদি, তাই এখন হপ্তাখানেক উনি মায়ের ঘরেই শোবেন। বয়সের ফারাক বেশি হওয়ায় ওদের দাম্পত্যে মান অভিমানের পালা বেশি ছিল না। কিছু বললে মেনে নেওয়াটাই দস্তুর। তাও একবার দুর্বলভাবে বলল, তেমন হলে মঙ্গলা মায়ের ঘরে থাকুক না। কি বলছো তুমি? মার ঘরে সিন্দুক, তার উপর মা ঘুমের ওষুধ খেয়ে শুচ্ছে কদিন। একটা বিপদ হতে কতক্ষণ। তুমি সহ বাবিনকে নিয়ে ঘরে, কিছু হলে আমার ডেকো, চলে আসবো। অভিমানে চুপ করেছিল স্বপ্না। সেই প্রথম বিছানা আলাদা হওয়া শুরু। আর আজ 36 বছর পর ননদের ঘরটাই স্বপ্নার স্বামীর শোবার ঘর কাম লাইব্রেরি। মাঝের দূরত্ব পেরোনোর ক্ষমতা স্বামী স্ত্রী দুজনেই হারিয়েছে। বাবিন আর বৌমার জন্য অবশ্য একতলার বিশাল স্টোররুমটা সম্পূর্ণ ভেঙে নতুন করে সাজিয়ে দেওয়া হয়েছে। শাশুড়ির দক্ষিণ খোলা শ্বেতপাথরের ঘর, ছত্রি দেওয়া ভারী খাট সব অপরিবর্তিত, খালি সিন্দুকটা নেই। নিজের অসম্পূর্ণ দাম্পত্যকে এত বড় বাড়ি, গ্যারেজ ভর্তি গাড়ি, সিন্দুক ভর্তি গয়না দিয়ে ঢেকে রাখা লোভ বা চাহিদা স্বপ্নার কোনোদিনই ছিল না। ও চেয়েছিল সামান্য যত্ন, আত্মীয়, সম্মান আর সোহাগ। সেটুকু ওর কপালে টিকল না। স্বামীর সাথে সামান্য কথা কাটাকাটি হলেই দরজার বাইরে থেকে শাশুড়ির তীক্ষ্ণ গলা পাওয়া যেত। বৌমা, এটা গিরিডির বিহারি কলোনি নয় যে খোকা সারাদিন পর বাড়ি ফিরলেই তুমি এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করবে। এই বাড়ির একটা সম্মান আছে, দয়া করে ছেলেটাকে একটু শান্তি দাও। চুপ করো। খোকা, আমি বুড়ির ঘরে বিছানা করিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে বিশ্রাম নাও। আমার ঘরে শুলে তো আবার তোমার বউ নোংরা কথায় ভরিয়ে দেবে বাড়িটাকে। ছোট্ট বাবিন মাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদতে শুরু করত। এই স্বপ্না শেষের দিকে চুপ করে গেছিলেন। স্বামীকে আর অনুরোধও করতেন না ঘরে থাকা। ছোটদা বছরে একবার আসতো কলকাতায়, পুজোর সময়। কলকাতা আসলে একবার আসবেই আদরের ছোট বোনকে দেখতে।
সেই ছোটদাই একদিন বলেছিল একটু ইতস্তত করে, আজ ওই ব্যাংকের কাজে একবার ধর্মতলা গিয়েছিলাম বুঝলি, দেখলাম তোদের গাড়িটা থেকে তোর বর নামলো, আর সাথে ইঙ্গিতটুকু বুঝতে অসুবিধা না হলেও হেসে স্বপ্না বলেছিল, হ্যাঁ, সারাদিন কাজেই ব্যস্ত থাকে, জানোই তো। তুমি বাবিনের সঙ্গে বসো, আমি চা করে আনি। এভাবেই কেটেছে বছরগুলো। বাবিন বড় হয়েছে, পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে বিয়ে করেছে। স্বপ্নার বৌমা বাবিনের অফিসেই চাকরি করে, খুব মিষ্টি মেয়ে। বাবিন আর বৌমা দুজনে একই বয়সী, তুই তো গাড়ির সম্পর্ক দুজনের। স্বপ্না ভুলেও কখনো ঢোকেন না ওদের মধ্যে, থাক দুটিতে, দেখেও বড্ড আনন্দ। ওনার জীবনটা ছাড়খাড় হয়েছে হোক, সন্তান ভালো থাকুক, কোন মা না চায়। কিন্তু গন্ডগোলটা আবার বাঁধালেন ননিবালাই। স্বপ্নাকে ডেকে বললেন, এ কি বৌমা, শুনলাম নাত বউ নাকি নাতিকে তুই তো কারি করছে, এ আবার কি অনাচার? ওরা সমবয়সী মা, একে অন্যের বন্ধু। বন্ধু ছিল, এখন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বটুকুই আসল। আপনিও যদি সেটা একটু বুঝতেন। কি আমার মুখের ওপর কথা? তোমার এখনো শিক্ষা হয়নি না? নিজে বস্তি বাড়ি থেকে উঠে এসে সারাটা জীবন এই লাহিড়ি বাড়ির সুনাম নষ্ট করে ধেইনেত্য করলে, তারপরে আবার চ্যাটাং চ্যাটাং কথা বলতে লজ্জা করে না? এখন আবার নিজের বৌমাকেও বিগড়াচ্ছ। আমি বেঁচে থাকতে এ জিনিস চলবে না এ বাড়িতে, তুমি শুনে রাখো। আজ আসুক খোকা। ঠিক আছে, আসুক, আজ আমিও দেখি। এটুকু কোনো রকমে বলে স্বপ্নার মাথা ঠিক রাখতে পারেনি। ফুঁসতে ফুঁসতে সোজা উঠে গেছিল ছাদে। সামনে ফুলের ছোট্ট বাগান, এই ইট কাঠ পাথরের নিষ্ঠুর বাড়িতে ও নিজের হাতে বানানো এক টুকরো নীলচে সবুজ গিরিডি। তারপর মাথা একটু ঠান্ডা হতে ঘরে গিয়ে প্রিয় সেলাইয়ের বাক্স নিয়ে বসল। গতকাল রাতেই মার আরেকটা মাইনর স্ট্রোক হয়ে গেছে। বেডসোরের জন্য রক্তক্ষরণও হচ্ছে প্রচুর। ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার বসু আর তেমন কিছু আশা দিতে পারেননি। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বলে মায়ের আয়া আসতে পারেনি আজ। বেলায় সবাই বেরোনোর পর স্বপ্না গিয়ে আস্তে আস্তে বসল ননিবালার পাশে। গত মাসের ম্যাসিভ স্ট্রোকটার পর মার মুখটা আংশিক বেঁকে থাকে। চারদিকে ফুড টিউব, অক্সিজেন টিউব, হার্ট মনিটর ইত্যাদি লাগানো। স্বপ্না পাশে বসে আস্তে আস্তে বলল, জানেন মা, নিজের মাকে আমি কখনো দেখিনি। সেই কোন ছোট বয়স থেকে আপনাকেই সেই জায়গায় বসানোর চেষ্টা করে গেছি। যদি আপনার মন পাওয়া যায়, যদি আপনি একটু ভালো বলেন, একটু কাছে টেনে নেন। বোকার মতোই ভেবেছি আপনার মেয়ে চলে গেছে পরের বাড়ি, সেই জায়গাটা কিছুটা হলেও পুষিয়ে দেব। অক্সিজেন মাস্কের ভেতর থেকে ঘর ঘর ভেসে আসে খালি। হ্যাঁ হ্যাঁ মা, আপনার শুনতে ভালো লাগছে না পুরনো কাসুন্দি, জানি আমি, তবে আপনার শোনাটা দরকার। আপনি চিরকাল আমায় বোঝালেন লাহিড়ি বাড়ির মান সম্মান বজায় রাখার দায়িত্ব শুধু নাকি বাড়ির বউদের, আর ছেলেরা মা, তারা বাড়ির বাইরে বেরিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। আপনি নিজেই কম বয়সে বিধবা হয়েছেন বলে আমাকেও আমার স্বামীর থেকে বঞ্চিত রাখলেন। সবার সামনে আঁশ নিরামিষের নাটক করে লুকিয়ে লুকিয়ে সব খেলেন। চাইলে সব কিছুই আপনি সামনাসামনি খেতে পারতেন, কিন্তু তা আপনি করলেন না।
আমার আর আপনার ছেলেকে চিরদিনের মতো আলাদা করে দিলেন। আমি তাও কিচ্ছু বললাম না, কিন্তু এবার আপনি আমার ছেলের জীবনে হাত বাড়ালেন। আমি তো মা হয়ে সেটা হতে দিতে পারি না। মা, বলুন। ননিবালার ডান হাতটা তোলার চেষ্টা করলেন সামান্য। স্বপ্না বরফের মতো ঠান্ডা গলায় বলে চলে, আপনিও মা, আমিও মা। মা চাইলে সন্তানের জন্য কি কি করতে পারে আপনি তো জানেন, তাই না? আপনি আপনার ছেলে মেয়ের জন্য সারা জীবন এত কিছু করলেন, আর আমি এইটুকু পারবো না? ছাদের সিঁড়ির শেষ ধাপে কালো ডিম সুতোটা টান টান করে লাগানোর সময় ভেবেছিলাম আর কিছু করতে হবে না, কিন্তু আপনার কপালে শয্যাশায়ী হয়ে আরও পাপ ভোগ ছিল মা, তাই আবার কদিন দুর্ভোগ সয়ে রয়ে গেলেন। কিন্তু এবার আপনি আসুন মা, আসুন। রাধা মাধব আপনাকে ভালো রাখুন। আপনার কাছে আমি ক্ষমা চাইব না, কারণ আপনিও আমার কাছে কোনো দিন ক্ষমা চাননি। বলেই অক্সিজেন সাপ্লাইয়ের রেগুলেটরটা তড়িৎ গতিতে বন্ধ করে দেয়। সামান্য ছটফট করেই স্থির হয়ে যায় ননিবালার শরীরটা। খানিকটা কাঁচা রক্ত ভেসে ওঠে ফুড টিউবে। নিয়ম ভঙ্গে মায়ের প্রিয় রুই মাছের কালিয়া হয়েছিল, তার থেকে আর এই কপিসই বেঁচেছে। খেয়ে উঠে ঘরে যেতে গিয়ে স্বপ্না দেখেন কাজের লোক জবা রান্নাঘরের মেঝেতে খেতে খেতে চোখ মুছছে। কাঁদছিস কেন রে জবা? জবার মনে ঘোরপ্যাঁচ নেই, কম বয়সী বলে একটু প্রগল্ভ। সে কান্না চেপে বলে, আজ শুধু মাছের ঝোল রেখেছ আমার জন্য জেঠি? সে কি রে, আমি যে নিজে একটা পেটি রেখে। বলে কড়াটা খুলে স্থানুবৎ আটকে যায়। কড়াইতে সামান্য ঝোল পড়ে, আর কড়ার ঢাকনাতে মাছের ঝোল সমেত লেগে থাকা আঙুলের ছাপ। ওই ছাপ যে ওর বড্ড চেনা। এবার গোঁ গোঁ আওয়াজ করে মাটিতে পড়ে গিয়ে দাঁতে দাঁত লেগে যায় স্বপ্নায়। ঠোঁটের কোণে ফেনা জমে ওঠে। 36 বছর পর এই প্রথম। প্রভুত্ব কায়েমের লোভ অচিরেই জন্ম দেয় এক ততোধিক ক্ষতিকর প্রবণতা, যা বিদ্রোহ হয়ে জমা হতে থাকে ধীরে ধীরে, এবং একসময় সে নিজেই তার প্রভুকে বিনাশ করে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল পূজা, তমাল, রক্তিম, তৃষা, সায়নী এবং শিপ্রা দাস জানা। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন রাজেশ্বরী সুরের কাহিনী ননিবালার খিদে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।